স্যার আমি কি আসতে পারি? আসুন। বসুন। ধন্যবাদ স্যার। নাম বলুন। স্যার আমার নাম অর্পণ মুখার্জি, আমি হাওড়া জেলার সাকরাইল ব্লকের অন্তর্গত আন্দুল পূর্বপাড়া গ্রাম থেকে এসেছি। আপনার নামের অর্থ কি? আমার নাম অর্পণের অর্থ হলো নিঃশর্ত দান করা। নিজের সম্পর্কে সংক্ষেপে বলুন। স্যার আমার নাম অর্পণ মুখার্জি, আমি হাওড়া জেলার সাকরাইল ব্লকের অন্তর্গত আন্দুল পূর্বপাড়া গ্রাম থেকে এসেছি। আমার পরিবারে মূলত তিনজন সদস্য আছেন, আমি এবং আমার বাবা মা। আমি 2011 সালে মাধ্যমিক পরীক্ষায় মূলত 83% বেশি নম্বর নিয়ে পাশ করেছি। উচ্চ মাধ্যমিক 2013 সালে 75% কিছু বেশি নম্বর নিয়ে পাশ করেছি এবং পরবর্তী ক্ষেত্রে 2016 সালে আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যা বা জুলজি অনার্স বিভাগে আমি শতকরা 65% বা 67% বেশি কিছু নম্বর নিয়ে আমি পাশ করেছি এবং 2018 শিক্ষাবর্ষে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত যে ডিএলএড কোর্সটি অর্থাৎ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণের যে কোর্সটি সেটিও সর্বোপরি 84% কিছু বেশি নম্বর নিয়ে আমি সসম্মানে উত্তীর্ণ হয়েছি। পরবর্তী ক্ষেত্রে 2022 সালের 11ই ডিসেম্বর গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী আয়োজিত টেট পরীক্ষায় আমি সসম্মানে উত্তীর্ণ হতে পেরেছি এবং বর্তমানে আমি আপনাদের কাছে এই ইন্টারভিউ বোর্ডে এসে অবতীর্ণ হয়েছি। আশা করছি একজন সুপ্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক হিসেবে আজ এই ইন্টারভিউয়ের পর আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে সমর্থ হব। আচ্ছা অর্পণ, আপনি বললেন যে গ্র্যাজুয়েশনে আপনার জুওলজি ছিল, তো এই জুওলজি বিষয়টি আমরা কি জন্যে পড়ব বা জুওলজি বিষয় থেকে আমরা কি কি জানতে পারি সংক্ষেপে বলুন। জুলজি অনার্স থাকার জন্য জুলজি থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো মূলত সেগুলো হচ্ছে ছোট ছোট শিশু শিক্ষার্থীদের ক্ষেত্রে, যেহেতু একজন প্রাথমিক শিক্ষক হিসেবে আমি একটা স্কুলে জয়েন করতে চলেছি, তাই প্রাথমিক শিক্ষক হিসেবে ওই প্রাণীবিদ্যার তরফ থেকে, যেহেতু আমি বা আপনি এখানে উপস্থিত ইন্টারভিউয়ের প্রত্যেকজন সদস্যই একজন করে প্রাণী এবং যে শিশু শিক্ষার্থীদের আমি পড়াতে যাব তারাও একজন করে অপেক্ষাকৃত মানে বিজ্ঞানের ভাষায় তাদের প্রাণী মধ্যেই পড়ে। তাই প্রাণীর বিভিন্ন ধরনের যে স্তরগুলো, অর্থাৎ প্রাণী কত রকমের শ্রেণীবিভাগ হয় বা প্রাণীর থেকে কী কী ধরনের খাদ্যবস্তু আমরা পেতে পারি বা প্রাণীজ খাবার কী কী এবং প্রাণীর যে ক্লাসিফিকেশান, সে পাশাপাশি প্রাণী যে কত রকমের জায়গায় বসবাস করে, জলজ প্রাণী, স্থলজ প্রাণী এবং প্রাণীর যে শরীরের যে তত্ত্ব, যেমন আমাদের দেহের বা অঙ্গের কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ উপস্থিত এবং প্রাণীর দেহের অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে কাজ করে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। এছাড়া প্রাণীর সঙ্গে পরিবেশের যে ভূমিকা, বাস্তুতন্ত্রে কীভাবে প্রাণীদের যে একে অন্যের সাথে কীভাবে বাস্তুতন্ত্রে পাশাপাশি অবস্থান করে এবং খাদ্য শৃঙ্খল থেকে আরম্ভ করে বাস্তুতন্ত্রের শৃঙ্খলভাবে একে অন্যের সঙ্গে পরস্পর চেনের মতো করে আবদ্ধ, সেই সম্পর্কে আমরা কিন্তু একটা সম্পূর্ণ ধারণা পেতে পারি এবং প্রাণী পরিবেশের ক্ষেত্রে কী কী ভূমিকা গ্রহণ করে এবং পরিবেশের ক্ষেত্রে কী কী তার অবদান রয়েছে প্রাণীর, সে সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিতভাবে জানতে পারি। ফলে প্রাণীবিদ্যা বা প্রাণীবিদ্যা সম্পর্কে জানলে নিজের দেহতত্ত্ব বা শারীরতত্ত্বর সাথে সাথে অর্থাৎ মানুষের তত্ত্বের সাথে সাথে বিভিন্ন প্রাণবিজ্ঞান বা প্রাণ জগৎ সম্পর্কেও জানা যায় এবং সেই তথ্য থেকে বিভিন্ন ধরনের যে অন্যান্য পরিবেশ বা অন্যান্য সাবজেক্টের বিষয়বস্তুর যে লিঙ্ক আপ বা স্তরগুলো, সেই বিষয়বস্তুগুলো সম্পর্কেও কিন্তু বা আনুষঙ্গিক বিষয়গুলো সম্পর্কেও কিন্তু ওয়াকিবহল হওয়া যায়। তাই প্রাণীবিদ্যার ক্ষেত্রটা প্রাথমিক বিদ্যার ক্ষেত্রে অনেক বেশি প্রসারিত বলেই আমি মনে করি। আচ্ছা বলুন, ইমিউন সিস্টেম কি? ইমিউন সিস্টেম বা অনাক্রম্যতা হলো কোনো আক্রমণকারী রোগ জীবাণুর বিরুদ্ধে বা তাদের শরীরে প্রবেশের বিরুদ্ধে, প্রাণী হোক বা যে কোনো আমাদের মানুষ হোক, তাদের শরীরের প্রবেশের বিরুদ্ধে তৈরি করা একটি বাধা বা কৃত্রিম বাধা। এটা বাধাতে আমরা তো যে কোনো মাইক্রো অর্গানিজমকে আমরা সহজে বা চোখে দেখতে পারি না, সেখানে কি হয় না, যারা সহজেই আমাদের রক্তের মধ্যে বস্তুর মধ্যে প্রবেশ করে। আমাদের রক্তে এক ধরনের প্রোটিন রয়েছে যেটাকে বলা হয় অ্যান্টিবডি, অর্থাৎ বাইরে থেকে যে বিজাতীয় বস্তু থাকে অ্যান্টিজেন, সেই অ্যান্টিজেনের পরিপ্রেক্ষিতেই আমাদের শরীর যে অ্যান্টিবডি তৈরি করে, অর্থাৎ যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে এবং তালাতে যেরকমভাবে চাবি ফিট হয়, অর্থাৎ একে অন্যের যেরকম পরিপূরক গঠন, অ্যান্টিবডিও ঠিক সেরকমভাবে অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে এবং খাপে খাপ এর মতো যুক্ত হয়ে গিয়ে
এই প্রোটিনকে বা ওই অ্যান্টিবডিকে দেহের বিরুদ্ধে রিয়াকশন করতে বাধা দেয়, বা বিভিন্ন ধরনের যে বিষ বা প্রতিবিষ ছড়ায় বা শরীরের ক্ষেত্রে যেটা রোগ সাধন করে সেই রোগের বিরুদ্ধে একটা বাধা প্রদান করে, অর্থাৎ শিল্ড বা একটা প্রোটেক্টর বা একটা শিল্ড বা একটা ঢাকা হিসেবে বা আবরণ হিসেবে শরীরে কাজ করে। একেই এক কথায় বলা হয় অনাক্রম্যতা ক্ষমতা বা ইমিউনিটি। আচ্ছা, এনসিএফ কি এবং এর কাজগুলো কি কি? এনসিএফ 2005 সালে তৈরি ভারত সরকার বা এনসিআরটি অর্থাৎ সংক্ষেপে ন্যাশনাল কারিকুলাম ফর এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং অনুমোদিত একটি সরকারি প্রশিক্ষণ বা সরকারি দলিল যেটা বা নথি, যেটা প্রমাণ করে যে সরকারি স্কুলেতে যে সমস্ত বিদ্যালয়গুলিতে পড়ানো হয় সেগুলোর পাঠ্যক্রম বা সিলেবাস কী হবে, বা সেখানকার শিক্ষকদের গুণগত মানের যে রূপরেখা বা বিভিন্ন ধরনের পাঠ্যক্রম সিলেবাস বা বইয়ের যে গুণগত মান কীভাবে বৃদ্ধি করা যাবে, এছাড়া শিক্ষা সংক্রান্ত যে পরিকাঠামো কীভাবে উন্নয়ন করা যাবে, সেই বিষয়গুলো সম্পর্কে এই দলিল কিছু প্রামাণ্য হিসাবে নথি হিসাবে বিবেচিত হয়। এবং এই এনসিএফ 2005 বা ন্যাশনাল কারিকুলার ফ্রেমওয়ার্ক 2005 অনুসারেই বিভিন্ন ধরনের বই, সিলেবাস এবং বিভিন্ন ধরনের যে পাঠ্য বিষয়বস্তু সেগুলো মূলত রচিত হয়। ঐক্যশ্রী প্রকল্প কি? ঐক্যশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2018 সালে অনুমোদিত একটি প্রকল্প, যে প্রকল্পে মূলত সংখ্যালঘু মেধাবী ছাত্রছাত্রীদের যাদের আয় বছরে 2 লক্ষ টাকার নিচে, তাদেরকে মূলত বার্ষিক 1100 টাকা, বিশেষত প্রাথমিক শিক্ষার্থীদের ক্ষেত্রে বছরে 1100 টাকা হিসেবে তাদের আর্থিক অনুদান দেওয়া হয়, যাতে তাদের শিক্ষার্থীদের যে শিক্ষার যে জিনিসপত্র এবং যদিও স্কুল থেকে বিনামূল্যে বই, খাতা, জুতো, জামা সবই দেয়, তবুও তার যে শিক্ষার্থীর যে শিক্ষক যে পড়ানোর যে খরচাগুলো বা অত্যাবশ্যকীয় যে অন্যান্য খরচাগুলো সেগুলো যাতে সে চালাতে পারে এবং শিক্ষাক্ষেত্রে তার যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয়, এবং বিশেষত সংখ্যালঘু হিসেবে সে যেন কোনো শিক্ষা নিতে কোনো অনীহাবোধ না করে, সেই উদ্দেশ্যেই মূলত 2018 সালে এই প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এবং এই প্রকল্পের মাধ্যমে বহু মেধাবী এবং বিশেষ সম্প্রদায়ভুক্ত বা সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা উপকৃত হয়েছে, এবং আগামী ভবিষ্যতেও এই প্রকল্পের মাধ্যমে প্রচুর শিক্ষার্থী উপকৃত হবে বলে আমি আশা করি। আচ্ছা বলুন, বিদ্যালয়ে অবসর সময়ে আপনি কি করবেন? বিদ্যালয়ে অবসর সময় মূলত আমি ছাত্রছাত্রীদের যে হোমওয়ার্ক বা বাড়ির কাজ করার যে খাতাগুলো সেগুলো আমি মূলত চেক আপ করবো বা দেখবো, এবং তার সাথে সাথে স্কুলেতে অন্য কোনো শিক্ষক বা আমার কলিগ বন্ধুদের কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা, বা হেড স্যারের সঙ্গে স্কুলের যে হেড স্যার তার সঙ্গে পর্যালোচনা করে বা পরামর্শ করে যে স্কুলের যে প্রকল্পগুলো মূলত চালু আছে, মিড ডে মিল, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী বা এই ধরনের যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত সরকারি সাহায্যমূলক যে প্রকল্পগুলো সেগুলো ছাত্রছাত্রীরা সঠিকভাবে পাচ্ছে কিনা, বা স্কুলের শিক্ষার্থীদের কোনো জায়গায় কোনো পড়ায় বা কোনো কিছু বিষয় সম্পর্কে কোনো অসুবিধা হচ্ছে কিনা সেইগুলো আমি কিন্তু মূলত লক্ষ্য রাখবো। এছাড়াও বিদ্যালয়ের চারিপাশ দিকটা আবর্জনা মুক্ত হচ্ছে কিনা, বা কোনো বিদ্যালয়ের দিক থেকে বা বিদ্যালয়ের চারিপাশের পরিপার্শ্বিক দিক থেকে কোনো রকম কোনো সাহায্য লাগবে কিনা, বা আমাদের সহপাঠী শিক্ষার্থীদের কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে কিনা, সেই দিকটাও একজন প্রাথমিক শিক্ষক হিসেবে আমি সুনজরে সেই বিষয়টি রাখবো। এবং অবসর সময়ে মূলত তাদের খাতা দেখার পাশাপাশি স্কুলের এবং স্কুলের পারিপার্শ্বিক যে বিভিন্ন ধরনের প্রকল্প সেগুলো সম্পর্কে, এবং স্কুলের মিড ডে মিল দরকার হলে আমি গিয়ে পর্যবেক্ষণ করবো, বা গিয়ে সেখানে যে খাদ্যের যে গুণমান সেগুলোকে পরীক্ষা করে স্কুলেরই যে আর যে প্রয়োজনীয় যে অফিসিয়াল ওয়ার্কগুলো রয়েছে সেগুলো আমি করার চেষ্টা করব। বেশ। আচ্ছা, আপনি এমন একটি বিদ্যালয়ে চাকরি পেলেন যেখানে দেখলেন যে একাধিক শিক্ষার্থী মিড ডে মিল খেতে অনিচ্ছুক, সেক্ষেত্রে আপনি একজন শিক্ষক হিসাবে কি দায়িত্ব পালন করবেন? যখন একজন প্রাথমিক শিক্ষক হিসাবে আমি দেখব, আমি আমার স্কুলে গিয়ে যে আমার ছাত্রছাত্রীরা সেখানে মিড ডে মিল খেতে অনীহা বোধ করছে বা খেতে চাইছে না, তখন আমি প্রথমত তাদের কারণটা জিজ্ঞাসা করার চেষ্টা করবো বা কারণটা জানার চেষ্টা করবো যে কেন তাদের মিড ডে মিল খেতে ভীতি বা কেন তাদের অনীহা বোধ করছে। যদি দেখা যায় যে তার কারণটা কোনো পারিবারিক বা কোনো অন্য জায়গা থেকে আসছে, যেখান থেকে
আসা সম্ভব নয় আর কি মূলত, তখন সেই পারিবারিক লোকেদের সঙ্গে আমি কথা বলে সেই সমাধান করার চেষ্টা করব এবং নিজে দরকার হলে সেই খাদ্যকে আমি খেয়ে ছাত্রদের সঙ্গে একসাথে বসে খেয়ে সেই গুণমানকে আমি নিজে টেস্ট করে বুঝিয়ে দেখিয়ে দেবো তাদের সঙ্গে খেয়ে, যে আমি মানে একজন শিক্ষক হিসেবে তাদের সঙ্গে আমি সমানভাবে মিলেমিশে সেই খাদ্য গ্রহণ করতে পারি। ফলে আমার যদি কোনো অসুবিধে না হয়, তাদেরও অসুবিধা হওয়ার কোনো প্রয়োজন নেই। এবং এই মিড ডে মিলে যে খাদ্যটি মূলত রান্না করে দেওয়া হয় সেটি মূলত হট মিল ক্যান্টিন দেওয়া হয়, অর্থাৎ ছাত্রছাত্রীদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল এবং এই যে গুণগত মানের যুক্ত খাদ্য অর্থাৎ সুষম পুষ্টিকর আহার তাদেরকে কিন্তু এই দুপুরের মিড ডে মিলের ক্ষেত্রে মূলত প্রদান করা হয়। তাই এই দুপুরের মিড ডে মিলের যে খাদ্যটা মূলত প্রত্যেকেরই শরীর স্বাস্থ্যের পক্ষে উন্নতিমূলক এবং এইগুলোকে বোঝানো হলো এবং তাদের যে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বইয়ের পাঠ রয়েছে সেখানেও সেই এই মিড ডে মিলের কথা মূলত প্রচলিত রয়েছে। তাই মিড ডে মিল যে একদম সুস্বাস্থ্য বজায় রাখার জন্যই তৈরি করা হয়েছে সেই সম্পর্কে তারা জানতে পারলে অবশ্যই মিড ডে মিল খাদ্যে তারা মূলত উৎসাহী হবে এবং একজন শিক্ষক হিসেবেও আমি তাদের সঙ্গে কিছু সময় সেই মিড ডে মিল খাওয়াতে আমি উৎসাহ দান করবো বা তাদের সঙ্গে অংশগ্রহণ করবো। ফলে আন্তরিকতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই মিড ডে মিল না খাওয়ার ব্যাপারটিও খুব সহজভাবেই সমাধান হয়ে যাবে বলে আশা করি। বেশ দারুণ বলেছেন। আচ্ছা, আপনার বিদ্যালয়ের প্রথম দিন আপনাকে পঞ্চম শ্রেণীতে পাঠানো হলো এবং সেখানে পরিবেশের একটা টপিক আছে, প্রথম টপিক উপ-একক সেটা হচ্ছে আমাদের শরীরের বর্ম। তো এই শরীরের বর্ম বিষয়টা আপনি কিভাবে পড়াবেন সংক্ষেপে বলুন। ধন্যবাদ স্যার, আমাকে ক্লাস 5-এর একটি বিষয় শরীরের বর্ম সম্পর্কে ডেমো দিতে বলার জন্য। আমি আপনাদেরকে ছোটো ছোটো শিশু শিক্ষার্থী হিসেবে আমি ধরে নিচ্ছি, ক্লাস 5-এর শুরু করছি। সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? বাহ, আমি তো খুব ভালো আছি। আর তোমাদের দেখলে আমি আরো খুশি হয়ে যাই। বাহ, আজকে কি বলবো জানো? আজকে আর পড়াশোনার বিষয় কি আমরা বলবো? আচ্ছা, পড়াশোনার বিষয় বলবো না? আচ্ছা, তাহলে কি করবো আমরা কি কোনো গল্প শুনবো আগের দিনের মতো? আচ্ছা, গল্পই শুনবো সবাই। আচ্ছা, আজকে কত তারিখ বলো তো? আজকে হলো 4 তারিখ। হলো 4/10/2025। বাহ, খুব ভালো। আচ্ছা, এখন আমাদের কি ক্লাস? এখন আমরা কি পড়ি? হ্যাঁ, এখন আমাদের বিষয় হচ্ছে আমাদের পরিবেশ। বাহ, খুব বিষয়, খুব সঠিক বলেছো। এখন আমরা কি পড়বো না? আমাদের পরিবেশ। বাহ, খুব ভালো। আচ্ছা, আমরা তো পড়বো না, আমরা তো বললাম গল্প করব। তাহলে দেখা যাক কি হবে, তাই তো? আচ্ছা, আজকের পাঠ কি হয় আমরা তাহলে দেখি সেদিকটা। আচ্ছা, দেখার আগে তোমাদেরকে আগের দিন আমি একটা গল্প বলেছিলাম, কি বলতো? হ্যাঁ, সেই দুটো রাজার মধ্যে যুদ্ধ হচ্ছে, কিন্তু সেই রাজা কি করছে, দুই রাজা একে অপরের দিকে মানে তরোয়াল নিয়ে বারবার আঘাত করছে, বারবার দুজন দুজনের দিকে আঘাত করছে, কিন্তু কেউ কিছুতেই মরছে না বা কারোর কিছুতেই আঘাত লাগছে না। কেন বলতো? হ্যাঁ, সেই বলেছিলাম যে তাদের হাতে কি ছিল না? ঢাল ছিল। ঠিক বলেছো। কি হবে না? দুটো ঢাল ছিল। এবার ঢাল নিয়ে কি করেছে? বারবার সেই আঘাতকে প্রতিহত করছিল। তাহলে সেই আমরা কি বলছিলাম না? দু হাতে দুটো ঢাল ছিল। এই ঢালের অপর একটা ভালো নাম কি বলতো? হ্যাঁ, তোমরা সেই ট্রান্সফরমার দেখেছো যে কি ছিল না? শরীরটা কি হয়? বিভিন্ন ধরনের একটা বর্ম দিয়ে ঢাকা হয়ে যায়। তাই ঢালকে আরেকটা কি কথা বলা হয়? ভালো বাংলায় বলা হয় বর্ম। আচ্ছা, এই রাজাদের যেমন ঢাল ছিল, সেরকম আমাদের যারা আমরা প্রাণী বা মানুষ, আমাদের কোনো ঢাল আছে কি বা অস্ত্র আছে কি? সে সম্পর্কে কি তোমরা জানো? ও, এখনো জানো না? তোমরা বুঝতে পারছো না? আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। তার আগে আমি তোমাদেরকে দুটো দলে ভাগ করছি, তোমরা হলে এই দল আর তোমরা হলে বি দল। আচ্ছা, এই দল থেকে তোমাদের মধ্যে কোনো ছেলে কি বলতে পারবে বা কোনো মেয়ে কি বলতে পারবে যে ঢাল বা বর্ম সত্যি আমাদের দেহে আছে কিনা? একটু চেষ্টা করেই দেখো না। আচ্ছা, তুমি পারবে অনিতা? বলো তো অনিতা। হ্যাঁ, ঠিক বলেছো, আমাদের শরীরেও কিন্তু একটা ঢাল বা বর্ম রয়েছে, সেটার কি নাম? চামড়া। বাহ, একে কি বলা হয় এক কথায়? ত্বক। তাহলে আমাদের শরীরের যে বর্ম, তাহলে কি হবে? সেটা কি বলা হবে? আমাদের শরীরের যে বর্ম তাকে বলা হবে না, সেটা হবে চামড়া বা ত্বক। তাহলে আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, এতক্ষণে বুঝতে পেরেছো। আমরা কি করতে চলেছি? আমরা আমাদের শরীরের বর্ম, প্রথম যে চ্যাপ্টার, হ্যাঁ, আমাদের পরিবেশের যে প্রথম চ্যাপ্টার শরীরের বর্ম সম্পর্কে আজ আমরা আলোচনা করতে চলেছি। আচ্ছা, এই যে শরীরের বর্মটা, এই যে ত্বকটা, এটা কি হয় আমাদের মানুষের ক্ষেত্রে? কি সব জায়গায় সমান হয় ত্বকটা? হয় না, না? আচ্ছা, বিগ্রুপ কি বলে?
ও বি গ্রুপ থেকে ওই তো রেশমা কি বলছো শুনি। হ্যাঁ ঠিক বলেছো, ত্বক কিন্তু সব জায়গায় সমান হয় না, কোথাও কোথাও পুরু হয় আবার কোথাও কোথাও পাতলা হয়। তাহলে ত্বক কি হয় না, কোনো কোনো জায়গায় মানুষ শরীরের ক্ষেত্রে কি হয়, কোনো কোনো জায়গায় পুরু হয় অর্থাৎ মোটা হয়, আর কোনো কোনো জায়গায় হয় পাতলা। বাহ খুব ভালো বলেছো, একটা মোটা হয় আর একটা হয় পাতলা। আচ্ছা আমাদের এই মানুষ ছাড়া আর প্রাণীদের ক্ষেত্রে কার কি রকম ত্বক হয় তুমি কি সম্পর্কে জানো? ওদেরও কি ত্বক থাকে? তোমাকে কিছু বলতে পারবে? ওই তো এই গ্রুপ থেকে আবার আমাদের তৌহিদ উঠেছে, কি বলছে শুনি। হ্যাঁ বলো তো দেখি। হ্যাঁ ঠিক বলেছো। তাহলে মানুষের ক্ষেত্রে যেমন চামড়া বা ত্বক রয়েছে পুরু বা মোটা বিভিন্ন জায়গায় স্তরে, যেমন মুখের চামড়া পাতলা হয়, চোখের ওপরের চামড়া পাতলা হয়, হাতের এই যে ওপরের অংশের চামড়াটা পাতলা, কিন্তু তালুর দিকের যে অংশটা সেটা কিন্তু হয় মোটা। আবার পায়ের পাতা চিন্তা করে দেখো, সারাক্ষণ আমরা চলাফেরা করি, পাটা যেখানে যেখানে ঘষা লাগে অর্থাৎ যে সমস্ত স্থানে শরীরে ঘষা লাগে সেই জায়গাগুলো পুরু আর মোটা হয়ে যায়। পায়ের পাতা যেমন মোটা, হ্যাঁ ওখানকার চামড়া মোটা। তাহলে কিছু কিছু জায়গায় পুরু আর মোটা হয়। প্রাণীদের ক্ষেত্রেও কিন্তু চামড়া কিছু কিছু ক্ষেত্রে মোটা হয়, যেমন বলো তো। হ্যাঁ আমরা সেই বন্যপ্রাণী বেড়াতে গল্প করেছিলাম, ঠিক গন্ডারের চামড়া কিন্তু খুব পুরু হয়। ঠিক বলেছো। কি হয়, সব থেকে প্রাণীদের যে মোটা চামড়া কার হয়? গন্ডারের হয়। বাহ খুব সুন্দর বলেছো। বাহ এছাড়া আর কোন প্রাণীর চামড়া পাওয়া যায় বলতো, বা কোন চামড়ির চামড়া মোটামুটি অন্য কোনো কোনো রূপভেদ তৈরি হয় কি প্রাণীর চামড়া, বা অন্য কোনো কিছু তৈরি করে থাকে প্রাণীর চামড়া দিয়ে? কেউ কি কিছু জানো? আচ্ছা জানো না, আমি বলে দিচ্ছি। আচ্ছা গন্ডারের চামড়া যেমন পুরু হয়, খুব মোটা হয়, সেরকম আবার সজারু যে প্রাণীটা, হ্যাঁ ঠিক দেখেছো, যাদের গায়ে কাটা কাটা তৈরি হয়, তাহলে ওটাও কিন্তু ওদের একটা বিশেষ আবৃত চামড়া, সেই চামড়াটা কিসে পরিণত হয়ে যায়? সেটা কাঁটাতে পরিণত হয়ে যায়। তাই এটা সজারুর ক্ষেত্রে কি হবে না, কাঁটাতে রূপান্তরিত হয়ে যায়। এছাড়াও কি হয় না, বিভিন্ন ধরনের যে আমরা কি, এই তো আজকে তো দেখছি অনেকে ভালো একটা বেল্ট পরে এসছো, বাহ খুব সুন্দর লাগছে। এই বেল্টটা কি থেকে তৈরি করছো? হ্যাঁ মোষের চামড়ার বেল্ট পরেছে দোকান থেকে। বলে গরু বা মোষ এসে চামড়াগুলোকে কি করা হয়, বা বিভিন্ন ধরনের কি হয় না, অনেক ক্ষেত্রে কি করা হয় যে আমাদের যে যে দামি প্রাণী রয়েছে, কুমির বা অন্য ধরনের বড় কোনো প্রাণী, সেই সমস্ত দামি প্রাণীর থেকে হাতি বা বাঘ এসবের চামড়াও কি করে না, লোকে সৌন্দর্য শৌখিনতার জিনিস হিসেবে সাজিয়ে রাখে, বা সেখান থেকে বিভিন্ন ধরনের পার্টস তৈরি করা, বিভিন্ন ধরনের আমাদের যে মানি ব্যাগের যে পার্টসগুলো ইউজ করি আমরা, সেগুলোকে মূলত তৈরি করা যায়। তাহলে গরু মোষের চামড়া থেকে আরম্ভ করে বা বিভিন্ন ধরনের যে প্রাণীদের যে চামড়া, সেগুলোকে শুধু যে এই ক্ষেত্রে ব্যবহার করা হয় তাই নয়, শুধু যে তাদের ত্বক হিসেবে বিভিন্ন ধরনের পরিপূর্ণতা দেয় তা নয়, বা তাদের যে শুধু আবরণ হিসেবে সেটা ব্যবহৃত নয়, সেটা পরবর্তী ক্ষেত্রে মানুষের জীবনে অর্থনৈতিক ক্ষেত্রেও বা বিভিন্ন ধরনের ব্যবসায়িক বিভিন্ন ধরনের জিনিস তৈরি করার ক্ষেত্রেও কিন্তু পরবর্তীকালে তার মৃত্যুর পরেও সেই চামড়াটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আজকে আমরা কি কি জানলাম বলতো, বা শিখলাম বলতো? হ্যাঁ শরীরের বর্ম কাকে বলে, শরীরের বর্ম কোথায় কিরকম হয়, এবং সেই চামড়াটা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে কিরকম, এবং সেখান থেকে কি কি তৈরি করা যায়। তাহলে আজ তবে এটুকুই রইল। পরের দিন আমরা এই বিষয়টি বিস্তারিত বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। আর পরের ক্লাসে স্যার আসছে, তোমরা তার জন্য অপেক্ষা করো। ততক্ষণের জন্য তোমাদের জন্য সবার জন্য টাটা। বেশ, আপনি ভালোই বললেন। আপনার ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হলো, আপনি এবার আসুন।